থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় ক্লাস 11 পদার্থবিদ্যার বৃত্তীয় গতি, সার্কুলার মোশন। বৃত্তীয় গতি আসলে কি? কোনো বস্তু বা বস্তুকণা যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, বৃত্তাকার পথে গতিশীল হয় কোনো সমতলের উপর, তাহলে তার গতিকে বলা হয় বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। বৃত্তীয় গতি আসলে সমতলিক গতি, টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক গতি। কোনো বস্তু বা বস্তুকণা যদি বৃত্তপথে পরিভ্রমণ করে বা গতিশীল হয়, অর্থাৎ একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তপথে আবর্তন করে, মনে করলাম এই বিন্দুকে কেন্দ্র করে একটি বস্তুকণা আবর্তন করছে। মনে করলাম এখানে ছিল, এখান থেকে এই অবস্থানে আসলো বৃত্তপথে, পি পয়েন্টে ছিল, পি পজিশনে ছিল, সেখান থেকে পি ড্যাশে আসলো, বৃত্তপথে পরিভ্রমণ করলো। তো বৃত্তাকার পথে অর্থাৎ গোল গোল ঘোরাটাই হচ্ছে বৃত্তীয় গতি। একটা সমতলিক গতি, সমতলের উপরে থাকবে। দ্বিমাত্রিক গতি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি আমরা বিবেচনা করি, তাহলে এই বরাবর ঘোরা মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ঘোরা, এক্স অক্ষের দিকেও ঘোরা, ওয়াই অক্ষের দিকেও ঘোরা, কিন্তু জেড অক্ষের দিকে ঘোরা নয়। তাই দুটি মাত্রা রয়েছে। তাই বৃত্তীয় গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। বৃত্তীয় গতির সঙ্গে কি বললাম? ওই বৃত্তপথে আবর্তন করা। তাহলে যদি বলে বৃত্তীয় গতি কাকে বলে, আমরা কি লিখব? বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন বলি একটা বিন্দুকে কেন্দ্র করে, বা বিন্দুকে কেন্দ্র করে যদি নাও বলি, বৃত্ত পথে পরিভ্রমণ করে, তখন তার গতিকে কি বলা হয়? বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির ক্ষেত্রে মনে করলাম কোনো এক মুহূর্তে বস্তুকণাটি পি পজিশনে ছিল, কিছু সময় পরে পি ড্যাশ পজিশনে আসলো এই বৃত্তপথে পরিভ্রমণ করতে করতে। তাহলে প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থান, তার বৃত্তাকার পথের যে কেন্দ্রবিন্দু, সেখানে যে কোণ সৃষ্টি করে, কে কোণ সৃষ্টি করলো? প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থান বৃত্তাকার পথের কেন্দ্রে যে কোণ সৃষ্টি করে, অর্থাৎ এখান থেকে যদি দেখতাম তাহলে এই জায়গায় ছিল, এই সোজাসুজি এই পজিশনে ছিল প্রথমে, এবং টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে পি ড্যাশ পজিশনে গেল, পি ড্যাশ পজিশনে গেল। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় গেল। অর্থাৎ যদি আমরা কৌণিক বিষয়টি বিবেচনা করি, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় গেল, কতটা কোণ অতিক্রম করলো? মনে করলাম এটা হচ্ছে থিটা। মনে করলাম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে যেহেতু আমরা বৃত্তীয় গতি আলোচনা করছি, তাই কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই সমস্ত বিষয়গুলি আলোচনা হবে। যদি সরল রৈখিক পথে গতিশীল হতো, একমাত্রিক গতি হতো, তাহলে আমরা সরণ, রৈখিক সরণ, বেগ, ত্বরণ এই শব্দগুলি ব্যবহার করতাম। কিন্তু বৃত্তপথে পরিভ্রমণ করলে আমরা কৌণিক সরণ, এটা হচ্ছে রৈখিক দূরত্ব, যেহেতু দিক পাল্টাচ্ছে তাই দূরত্ব বলবো, এক রেখায় হলে সরণ বলতাম। তো বৃত্তীয় গতির বেলাতে আমরা এই রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব নিয়ে কাজ করব না, সেখানে আমরা কৌণিক সরণ নিয়ে কাজ করব। কেন? যদি ব্যাসার্ধ বাড়ে কমে, যদি ব্যাসার্ধ আরটা বাড়ে কমে, মনে করলাম দূরে চলে গেল, তাহলে দেখো রৈখিক
দূরত্বটা বেশি হয় সমান সময়ের অবকাশে, কিন্তু কৌণিক সরণ এখান থেকে হলেও কৌণিক সরণ একই হবে। অর্থাৎ এই বরাবর যদি ঘুরে এখানে আসে, এই অবস্থান থেকে যদি এই অবস্থানে আসে, কৌণিক সরণ সর্বদাই সমান। কিন্তু রৈখিক সরণ যদি কাছাকাছি হয় তো রৈখিক সরণ কম হবে, মানে রৈখিক দূরত্ব, আর যদি দূরে হয় তাহলে এই কোণের জন্যই রৈখিক দূরত্ব বেশি হবে। তাই বৃত্তীয় গতির ক্ষেত্রে সুবিধাজনক বিষয় হলো কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই সমস্ত বিষয়গুলি রৈখিকের পরিবর্তে। আমরা জানলাম যে বৃত্তীয় গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। বৃত্তীয় গতি দ্বিমাত্রিক গতি, অর্থাৎ 2 ডাইমেনশনাল মোশন, বা বলা যায় সামতলিক গতি। সামতলিক গতি এই বরাবর ঘুরছে আবার উপরে উঠছে, এটা কিন্তু 3 ডাইমেনশনাল মোশন হচ্ছে। আর একই বৃত্তপথে পরিভ্রমণ করছে, আবর্তন করছে, তাহলে বৃত্তটা একটা সামতলিক চিত্র। তাই বৃত্তীয় গতি হচ্ছে সামতলিক গতি। এই বরাবর থেকে এই বরাবর উঠে গেল, তাহলে কোণ কতটা সৃষ্টি করলো, প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থান যে কোণ সৃষ্টি করলো সেটা হচ্ছে কৌণিক সরণ পি থেকে পি থেকে পি ড্যাশে যাওয়ার জন্য। বৃত্তপথে যখন পরিভ্রমণ করলো, পি থেকে পি ড্যাশে গেল, মনে করলাম টি সময়ে, তাতে রৈখিক দূরত্ব হচ্ছে এস, কিন্তু কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ থিটা। তারপর কৌণিক সরণ নিয়ে বিবেচনা করব। তো যদি বলি কৌণিক সরণ কাকে বলে, নট সো ইম্পর্টেন্ট, কনসেপ্টটা দরকার। তাহলে কি বলবো, বৃত্তপথে ঘূর্ণনশীল বস্তুকণার প্রথম ও অন্তিম অবস্থান বৃত্তাকার পথের কেন্দ্রবিন্দুতে বা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। থিটা দিয়ে ডিনোট করি আমরা। এই কৌণিক সরণ রৈখিক সরণের মতো, কৌণিক সরণও ভেক্টর রাশি, অ্যাক্সিয়াল ভেক্টর বলা হয়। রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, এগুলো অবশ্যই ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশির একটা নির্দিষ্ট বাস্তব দিক থাকে, যে কোন বরাবর সরণ, কোন বরাবর বেগ, কোন বরাবর ত্বরণ ইত্যাদি। ভরবেগ কোন দিকে, রৈখিক বা লিনিয়ার বিষয়টার ক্ষেত্রে, তো এগুলোকে বলা হয় পোলার ভেক্টর, মেরু ভেক্টর। কিন্তু কৌণিকের ক্ষেত্রে, মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে, যে কৌণিক সরণ আছে, কৌণিক বেগ আছে, কৌণিক ত্বরণ আছে, কৌণিক ভরবেগ আছে, এগুলো কিন্তু কোনো একটা এক্সিস বরাবর এর দিক বা অভিমুখ। অর্থাৎ এখানে যে বৃত্তপথে পরিভ্রমণ করছে, তো এই যে কৌণিক সরণ থিটা হচ্ছে, এর অভিমুখ কি এই বরাবর না, এটা এই যে অক্ষটা রয়েছে কেন্দ্রবিন্দু থেকে, এই যে বৃত্তাকার বৃত্তের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু দিয়ে এই তলের উপর লম্বভাবে যে অক্ষ গেছে, যাকে ঘূর্ণাক্ষ বলছে, সেই ঘূর্ণাক্ষ বরাবর কৌণিক সরণের অভিমুখ। আউটওয়ার্ড না ইনওয়ার্ড, বাইরের দিকে, এই অক্ষটার বাইরের দিকে না ভিতরের দিকে থিটার অভিমুখ ধরবো। তো এটা নির্ণয় করার জন্য কি করতে হবে, রাইট হ্যান্ড থাম্ব
যে রুল, কি রাইট হ্যান্ড থাম্ব রুল, দক্ষিণ মুষ্টি নিয়ম যেটা, অর্থাৎ যেদিকে পরিভ্রমণ করছে ডান হাতের আঙ্গুলগুলি সেদিকে কার্ল করব, বাঁকা করব, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে পয়েন্ট আউট করছে সেদিকটা হচ্ছে থিটা বা কৌণিক সরণের অভিমুখ। তো এই বরাবর ঘুরছে, এইদিকে যাচ্ছে, তো আমরা এদিকে করব, করার পরে বুড়ো আঙুলটা বাইরে আসছে, তো এই অক্ষ বরাবর বাইরের দিকে বহির্মুখী অভিমুখ হচ্ছে থিটা বা কৌণিক সরণের অভিমুখ। তাহলে কৌণিক সরণ হচ্ছে আসলে একটা ভেক্টর রাশি। কৌণিক সরণ ভেক্টর রাশি, এবং এই ভেক্টর রাশিকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষীয় ভেক্টর, একটা অক্ষ বরাবর এর দিক, এই যে বাইরের দিকে, যদি উল্টো দিকে ঘুরতো, এই বরাবর ঘুরতো, তাহলে থিটার অভিমুখ হতো ভিতরের দিকে, কারণ যে বরাবর ঘুরছে সেই দিকে আঙ্গুলগুলি ডান হাতের আমি বেন্ড করব। তাহলে বুড়ো আঙ্গুলের টিপস কোন দিকে হচ্ছে, পয়েন্ট কোন দিকে করছে, ইনওয়ার্ড, এই বোর্ডের ইনওয়ার্ড অক্ষ বরাবর। আর যদি এদিকে ঘুরে তো এদিকে আমি কার্ল করব, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বাইরের দিকে পয়েন্ট করছে। তো কৌণিক সরণ ভেক্টর রাশি অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষ বরাবর, অক্ষীয় ভেক্টর। কিন্তু রৈখিকের বেলায় রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, এগুলো অ্যাক্সিয়াল ভেক্টর না। রৈখিকের বেলায় সেগুলো হচ্ছে পোলার ভেক্টর, মেরু ভেক্টর, একটা নির্দিষ্ট বাস্তব দিক রয়েছে, আর এগুলো অক্ষীয় ভেক্টর। এই যে বললাম রাইট হ্যান্ড থাম্ব রুল, এই পদ্ধতিতে আমরা থিটার দিক নির্ণয় করব। থিটা একটি মাত্রাহীন এককযুক্ত রাশি, মানে থিটার কোনো মাত্রা নেই, ডাইমেনশন নেই। কারণ আমরা এস, থিটা এবং আর তিনটার মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করি তাহলে আমরা পাবো থিটা ইজিক্যাল টু এস ডিভাইডেড বাই আর। ক্লাস 10 আমরা জানি যে কোণ ইজিক্যাল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, আরটা স্মল নিয়েছি তো স্মল আর, মানে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে লেন্থ। তো লেন্থকে লেন্থ দিয়ে ভাগ করলে কিছুই বাঁচে না, অতএব কৌণিক সরণ থিটা মাত্রাহীন, কিন্তু একক আছে। কি একক? এসআই পদ্ধতিতে রেডিয়ান, আমরা জানি কোণ ডিগ্রিতে পরিমাপ করা যায়, রেডিয়ানে পরিমাপ করা যায়। তো কৌণিক সরণ থিটা একটি ভেক্টর রাশি, অ্যাক্সিয়াল ভেক্টর, ঘূর্ণাক্ষ বরাবর যার অভিমুখ আইদার আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে নির্দিষ্ট করব। এবং থিটা একটি মাত্রাহীন ভৌত রাশি, কিন্তু একক রয়েছে, মাত্রা নেই কিন্তু একক আছে। একক কি? এসআইতে রেডিয়ান, অথবা ডিগ্রিতেও আমরা থিটাকে মাপতে পারি। এবং আমরা জানি যে 2 পাই, রেডিয়ানে 2 পাই যদি পূর্ণ আবর্তন করে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, রেডিয়ানে 2 পাই আর ডিগ্রিতে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি সমান পাই, 60 ডিগ্রি ইজিক্যাল টু পাই বাই 3। এইভাবে আমরা ক্লাস 10-এ জানি যে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কী। 2 পাই ইজিক্যাল টু 360 ডিগ্রি, বা পাই ইজিক্যাল টু 180 ডিগ্রি, বা পাই বাই 3 ইজিক্যাল টু 60 ডিগ্রি, বা পাই বাই 2 ইজিক্যাল টু 90 ডিগ্রি।
π/2 কত 90 ডিগ্রি। তো ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি আমরা কনভার্ট করতে পারি। তাহলে কৌণিক সরণ একটি ভেক্টর রাশি, এর কোনো মাত্রা নেই। মাত্রা নেই মানে তাহলে মাত্রা কি লিখব? মাত্রা নেই বলতে m0 l0 t0, এটাই হচ্ছে মাত্রা নেই, পাওয়ারে 0। এবার আমরা রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, অথবা সঠিকভাবে বললে রৈখিক দূরত্বের সঙ্গে কৌণিক সরণের সম্পর্ক নির্ণয় করব, যেটা s মানে রৈখিক সরণ ইকুয়ালস টু কৌণিক সরণ ইন্টু রেডিয়াস অফ দ্য সার্কেল। যে বৃত্তপথে পরিভ্রমণ করছে সেই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে কৌণিক সরণ গুণ করলে রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব পাওয়া যায়। এটা আমরা প্রমাণ করব s ইকুয়াল টু r থিটা। তো কিভাবে? মনে করলাম যে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে বস্তুকণা s রৈখিক দূরত্ব অতিক্রম করলে থিটা কৌণিক সরণ উৎপন্ন হয়। মানে এস এর জন্য রৈখিক দূরত্ব যদি এস, তাহলে কৌণিক সরণ থিটা হয় আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করলে। এবারে তিনটার মধ্যে সম্পর্ক তাহলে কি? একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে পরিধি বরাবর একটা পূর্ণ চক্কর খাই, তাহলে পরিধির দৈর্ঘ্য কত? 2πr। তাহলে বলতে পারি যে 2πr রৈখিক দূরত্বের জন্য কৌণিক সরণ কত? পুরো এক পাক ঘুরে আসলে রৈখিক সরণ বা রৈখিক পথ অতিক্রম কতটা হয়? পরিধি পুরোপুরি, পরিধি আমরা জানি 2πr যদি ব্যাসার্ধ r হয়। আর কোণ পুরো এক পাক কোণ মানে 2π 360 ডিগ্রি, তাই কৌণিক সরণ হচ্ছে 2π রেডিয়ান। 2πr যদি রৈখিক দূরত্ব হয় তাহলে কৌণিক সরণ হয় 2π। রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব 2πr, তার জন্য কৌণিক সরণ 2π। তাহলে রৈখিক সরণ যদি হয় s, কৌণিক সরণ কত যেটা হবে তাকে আমরা থিটা ধরে নিয়েছি। তাই অতএব এক রৈখিক দূরত্বের জন্য কৌণিক সরণ 2π ডিভাইডেড বাই 2πr। অতএব এখানে রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব কতটা অতিক্রম করেছে? s। তাহলে s রৈখিক দূরত্বের জন্য কৌণিক সরণ 2π ডিভাইড বাই 2πr ইন্টু s। 2π কেটে গেল, তাহলে s ডিভাইড বাই r। যতটা কৌণিক সরণ ঘটলো s রৈখিক দূরত্বের জন্য, যে কৌণিক সরণ ঘটলো তাকে আমরা থিটা ধরেছি। যে s রৈখিক সরণের জন্য থিটা কৌণিক সরণ উৎপন্ন করে, অতএব থিটা ইজ ইকুয়াল টু s বাই r বা s ইজ ইকুয়াল টু r থিটা, অর্থাৎ রৈখিক দূরত্ব ইজ ইকুয়াল টু কৌণিক সরণ ইন্টু রেডিয়াস। এটা আমরা এই সম্পর্কটা মনে রাখব। এবার কৌণিক সরণের পরে আমরা কৌণিক বেগ নিয়ে আলোচনা করব। রৈখিক বেগ এর সংজ্ঞা যেমন ছিল যে একক সময়ে সরণ অতিক্রান্ত সরণের হার, একক সময়ে গতিশীল কণা যতটা সরণ অতিক্রম করলো বা 1 সেকেন্ডে যতটা সরণ অতিক্রম করলো সেটা রৈখিক বেগ। তাহলে কৌণিক বেগ কি? একক সময়ে যে পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করলো
রৈখিক বেগের বেলায় একক সময়ে যতটা রৈখিক সরণ অতিক্রম করলো সেটা রৈখিক বেগ। তাহলে কৌণিক বেগের বেলায় একক সময়ে যতটা কৌণিক সরণ অতিক্রম করলো সেটা হচ্ছে কৌণিক বেগ, বা সময়ের সাপেক্ষে কৌণিক সরণ অতিক্রম করার হার। সময়ের সাপেক্ষে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কণা তার কৌণিক সরণ অতিক্রমের হার হচ্ছে কৌণিক বেগ, বা 1 সেকেন্ডে কতটা কৌণিক সরণ অতিক্রম করলো সেটাই কৌণিক বেগ। তো কৌণিক বেগের সংজ্ঞা আমরা কি লিখব? কৌণিক বেগ ওমেগা বলে, বা বলা যায় যে 1 সেকেন্ডে যে কৌণিক বা যে পরিমাণ কৌণিক সরণ উৎপন্ন করে বা যে পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করলো, 1 সেকেন্ডে যে কৌণিক সরণ অতিক্রম করে সেটি কৌণিক বেগ ওমেগা দিয়ে চিহ্নিত করা হয়। মানে আমরা জানতাম রৈখিক বেগ v = s/r, এই s/t রৈখিক সরণ আপন টাইম, t সময়ে s সরণ অতিক্রম করলো তাই একক সময়ে s/t, দ্যাট ইজ লিনিয়ার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ ওমেগা = কি? কৌণিক সরণ বাই সময়, এটা হচ্ছে কৌণিক বেগ। অথবা যদি বেগের পরিবর্তন হয়, বেগ যদি সুষম না হয়, তাহলে আমরা কোনো একটা সময়ের অবকাশে ওমেগা এভারেজ যদি নির্ণয় করি তাহলে কি বলবো? মোট কৌণিক সরণ কত হলো? ডেল্টা থিটা, কত সময়ের অবকাশে? ডেল্টা টি। তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি ওমেগা এভারেজ বা কৌণিক গড় কৌণিক বেগের মান। বা এটাকে লিখতে পারি আমরা θ2 - θ1 বাই T2 - T1, বা T2 - T1 কে যদি টি ধরি তাহলে θ2 - θ1 বাই টি। আর কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা তাৎক্ষণিক মুহূর্তে, কোনো বিশেষ মুহূর্তে যেখানে ডেল্টা থিটা ক্ষুদ্র সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের অবকাশে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, তখন কি হবে? ডেল্টা টি টেন্স টু 0 হয়ে ডি থিটা বাই ডিটি হয়ে যাবে, এবং ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক = কি? ডেল্টা টি ক্ষুদ্র সময়ের অবকাশে এটা লিমিটিং ভ্যালু 0 হয়ে যাবে, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডি থিটা বাই ডিটি, এটা হয়ে যাবে ডেল্টা থিটা বাই ডেল্টা টি = ডি থিটা বাই ডিটি, ক্ষুদ্র সময়ের অবকাশে। মানে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে যে দ্বিতীয় সেকেন্ডে, যখন দ্বিতীয় সেকেন্ড পূর্ণ হলো সেই তাৎক্ষণিক মুহূর্তে দ্বিতীয় সেকেন্ডে কোন একটা গতিশীল কণার তাৎক্ষণিক কৌণিক বেগ কত? তাহলে থিটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট করব, করার পরে টি এর মানটা 2 বসাবো। তাহলে আমি একটা অঙ্ক উদাহরণ একটা নিব আমরা, তাহলে ক্লিয়ার কনসেপ্ট হবে। আর যদি 2 সেকেন্ডে কৌণিক বেগ কত? 2 সেকেন্ড একটা টাইমের গ্যাপ, 0 থেকে 2 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, এই যে টোটাল 2 সেকেন্ডের সময়ের অবকাশ। তখন যদি কৌণিক বেগ বলে তাহলে আমরা এভারেজ কৌণিক বেগ সেটা বিবেচনা করব বা চিন্তা করব। তো কৌণিক বেগ এটিও একটি ভেক্টর রাশি, রৈখিক বেগের মতো কৌণিক বেগ ভেক্টর রাশি। কোন ভেক্টর? ওই এক্সিয়াল ভেক্টর। এক্সিয়াল ভেক্টর কোয়ান্টিটি
অক্ষীয় ভেক্টর যাকে বলা হয়। এর অভিমুখ কি? কৌণিক সরণের অভিমুখ। অর্থাৎ এটা যদি ওমেগা কৌণিক বেগ দিয়ে বৃত্তপথে পরিভ্রমণ করে, তাহলে ওমেগার দিক কত? দিক কোন দিকে? আমরা আবার একইভাবে রাইট হ্যান্ড যে থাম্ব রুল, সেই রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করব। কি ইউজ করব? রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে। তো এই দিক যদি ঘুরে, কৌণিক বেগ যদি এইদিকে হয়, তাহলে এটা এক্সিয়াল ভেক্টর। এই বরাবর ক্লকওয়াইজ যদি ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে ওমেগার এই যে এক্সিয়াল ভেক্টর, তাহলে এই অক্ষ ঘূর্ণাক্ষের ভিতরের দিকে হবে, ইনসাইড হবে না আউটওয়ার্ড হবে, ইনওয়ার্ড হবে না আউটওয়ার্ড হবে। তো আবার আমরা রাইট হ্যান্ড আঙ্গুলগুলো এইভাবে করবো, কার্ল করব, যেদিকে ঘুরছে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে পয়েন্ট আউট করবে সেই দিকটা হচ্ছে ঘূর্ণাক্ষের, সেই দিকটা হচ্ছে ওমেগার দিক। এবং ওমেগা ইজুকাল টু আমরা দেখলাম যে ডি থিটা বাই ডিটি বা থিটা বাই টি। তো ওমেগা যদি থিটা বাই টি হয়, তাহলে এর মাত্রা কি? এর মাত্রা বা ডাইমেনশন, থিটার কোনো মাত্রা নেই, তো ওমেগার ডাইমেনশন মানে টি এর ডাইমেনশন। তার মানে এর মাত্রা হবে m0 l0, টি আছে নিচে টাইমটা, তাই উপরে ইনভার্স। থিটার কোনো মাত্রা নেই কিন্তু একক আছে, টি এর মাত্রা ক্যাপিটাল টি, তো নিচে ক্যাপিটাল টি, তাই উপরে উঠলে টি ইনভার্স। তাহলে m0 l0 টি ইনভার্স হচ্ছে ওমেগার মাত্রা। আর একক কি হবে? থিটার একক হচ্ছে এসআইতে রেডিয়ান, আর টি হচ্ছে সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। বাংলায় লিখলে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে কৌণিক বেগের একক, রেডিয়ান পার সেকেন্ড। এবং কৌণিক বেগ একটি ভেক্টর রাশি। কোন ভেক্টর রাশি? নট পোলার ভেক্টর কোয়ান্টিটি, এক্সিয়াল ভেক্টর কোয়ান্টিটি, অক্ষীয় ভেক্টর কোয়ান্টিটি। তার দিক কীভাবে নির্ণয় করব? রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। যদি এই বরাবর ঘুরতো, তাহলে এই দিকে আমি আঙুলগুলো করতাম, তাহলে বুড়ো আঙুল ইনওয়ার্ড হতো, এই তলের উপর লম্ব হবে ভিতরের দিকে, তাহলে ওমেগার দিক হতো। এবার গড় কৌণিক বেগ আর তাৎক্ষণিক কৌণিক বেগ, মানে এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, এর পরিষ্কার ধারণার জন্য আমরা একটা অঙ্ক বোর্ডে তুলে নিয়েছি। কি অঙ্ক? থিটাটা কি? কৌণিক সরণ। কৌণিক সরণের একটি সমীকরণ দেওয়া আছে, থিটা ইকুয়ালস টু টোয়াইস টি স্কোয়ার প্লাস 2। থিটা বলতে কৌণিক সরণ, টি বলতে টাইম, তাহলে থিটা হচ্ছে টাইমের একটা সমীকরণ। তো এই সমীকরণ যদি হয়, তাহলে কৌণিক বেগের মান 2 সেকেন্ডে কত? 2 সেকেন্ড যে সময়, একটা সময়ের অবকাশ, 0 থেকে শুরু করলে 2 সেকেন্ড, এই যে সময়ের অবকাশ, সেই সময়ের অবকাশে কৌণিক বেগের মান কত? অর্থাৎ এভারেজ কৌণিক বেগের মান নির্ণয় করতে বলছে এখানে। 2 সেকেন্ড সময় ধরে গড় কৌণিক বেগ কত ছিল। আর নিচে কি বলেছে? কৌণিক বেগের মান দ্বিতীয় সেকেন্ডে কত? সেকেন্ড যে মুহূর্তটা, আগেও না পরেও না, 2 নাম্বার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডের যে মুহূর্ত, ইনস্ট্যান্ট, সেই দ্বিতীয়তম সেকেন্ডে কৌণিক বেগের মান কত? এটা কিন্তু একটা 0 থেকে 2 সেকেন্ডে যে সময়ের অবকাশ, সেই সময়ের অবকাশ বলছে না, 2 নাম্বার সেকেন্ড যখন পূরণ হলো, আগেও না পরেও না, 2 সেকেন্ডের একটু কমও না, 2 সেকেন্ডের একটু বেশিও না, ওই দ্বিতীয় সেকেন্ডে কৌণিক বেগের মান কত? অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি জানতে চেয়েছে 2 নম্বর প্রশ্নে। আর প্রথমে কি জানতে চেয়েছে? 2 সেকেন্ড সময় ধরে যে কৌণিক বেগ
ছিল, কম ছিল, বেশি ছিল, তো গড় মানটা কত? প্রথমে গড় মান চেয়েছে আর পরে তাৎক্ষণিক মান চেয়েছে কৌণিক বেগের। আমরা কিভাবে করব? থিটা ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 2, অতএব থিটা 2, আচ্ছা 0, প্রথমে শুরুতে থিটা টি যখন 0 তখন কৌণিক সরণের মান কি হচ্ছে? টি এর মান 0 ধরব, শুরুতে কৌণিক সরণ কি ছিল? তাহলে টি 0 হলে এটা 0, এটা 2, তাহলে 2 কি থিটা রেডিয়ানে হয়। আর 2 সেকেন্ড যখন পূর্ণ হলো, 2 সেকেন্ড পূর্ণ হওয়ার সময় থিটা কি দাঁড়ালো? টি এর মান 2 বসাবো, 2 এর স্কোয়ার ইন্টু 2 মানে হচ্ছে 8 আর 2 10 রেডিয়ান। তাহলে অতএব গড় কৌণিক বেগ ওমেগা এভারেজ ইজ ইকুয়াল টু কি জানি? ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ডেল্টা থিটা বলতে থিটা 2 আর থিটা 0-র বিয়োগফল। টাইম যখন 0 ছিল তখনকার থিটা, আর টাইম যখন 2 সেকেন্ড হলো তখনকার থিটা, তাদের অন্তরফলটা হচ্ছে ডেল্টা থিটা। আর টাইমের অবকাশ কতটা? 0 থেকে 2 সেকেন্ড, মানে টোটাল হচ্ছে 2 সেকেন্ড। তো এটা হচ্ছে 2 সেকেন্ড। এবার থিটা 2 তার মান বেরিয়েছে 10 রেডিয়ান, থিটা 0 শুরুতে ছিল 2 রেডিয়ান। তাহলে 0 যখন সময় স্টার্টিংয়ে ছিল 2 রেডিয়ান, আর 2 সেকেন্ড পরে হলো 10 রেডিয়ান। কত রেডিয়ান বাড়লো? 10 থেকে 2 8 রেডিয়ান বাড়লো। কত সময়ে? 2 সেকেন্ডে মোট। তাহলে সময়ের অবকাশটা নিচে, তাহলে 8/10 মানে 4 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে গড় কৌণিক বেগ। আর ইনস্ট্যান্টেনিয়াস কৌণিক বেগ বা তাৎক্ষণিক কৌণিক বেগ, তার ফর্মুলা কি ছিল? ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি কত নম্বর সেকেন্ডে? দ্বিতীয় সেকেন্ডে। এটাকে টি ইজ ইকুয়াল টু 2 এ হিসাব করব আমরা। তো ডি থিটা বাই ডিটি, থিটার মান কি ছিল? 2t স্কোয়ার প্লাস 2, 2t স্কোয়ার প্লাস 2। তো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি? 2t স্কোয়ার, তাহলে 2 2 4, 4t প্লাস 2 কে যদি ডেরিভেটিভ করি তাহলে 0 হবে 4t। t ইজ ইকুয়াল টু 2 ধরবো, তাহলে কত হচ্ছে? t এর মান 2 বসালে হচ্ছে 8, 4 2 8, 8 রেডিয়ান পার সেকেন্ড। সমান হচ্ছে না কম বেশি? কম বেশি। তার কারণ এটা হচ্ছে গড় কৌণিক বেগের মান, আর এটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগের মান। তো আমরা তাৎক্ষণিক কৌণিক বেগের কথা যদি বিবেচনা করি তাহলে কি পাচ্ছি? ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস বা ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, ক্ষুদ্র সময়ের অবকাশে। তো এটাকে যদি বজ্রগুণন করি, ডি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ডিটি। যদি ইন্টিগ্রেশন করি, যদি কেন ইন্টিগ্রেশন করব? কারণ যদি থিটা দেওয়া থাকে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওমেগা পেয়ে যাব, থিটা থেকে ওমেগা পাবো। কিন্তু ওমেগা দেওয়া থাকলে থিটা কি করে পাবো? তাই ডিফারেন্সিয়েটের অপোজিট কাজ করতে হবে, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে। কিভাবে? আগে বজ্রগুণ করলাম ডি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ডিটি, ইন্টিগ্রেশন করব, তাহলে এটা হচ্ছে থিটা, এটা হবে ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি। টাইম যত থেকে যতর মধ্যে বলবে, লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে, ওমেগা যদি টি এর উপর নির্ভর করে সেটা বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করবো, এই লিমিটগুলো বসাবো, তাহলে থিটার মানটা পেয়ে যাব। যেরকমটা রৈখিক সরণে ছিল, কি ছিল? এ ইনস্ট্যান্টেনিয়াস
লিনিয়ার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, সেখান থেকে পাচ্ছিলাম ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি, ইন্টিগ্রেশন করলে এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। এবং আমরা আরও জানি, কি জানি, যে ত্বরণ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, সেখান থেকে ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। ম্যাচিং রয়েছে থিটার সঙ্গে এস, ভি এর সঙ্গে ওমেগার সঙ্গে ভি, আলফা যে কৌণিক ত্বরণ আলফার সঙ্গে এ। তো এখানে এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি মানে কি, বেগ আর সময়ের যে গ্রাফ তার আন্ডারে যে এরিয়া, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি বলতে এরিয়া আন্ডার দ্য কার্ভ ভি অ্যান্ড টি ইজ ইকুয়াল টু এস। ঠিক, তাহলে এখানে কি বলবো, এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড টাইম, এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড টাইম, অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড টাইমের যদি গ্রাফ করি, কার্ভ করি, কার্ভের নিচের যে ক্ষেত্রফলটা তার মানটাই হচ্ছে থিটা। অর্থাৎ থিটা দেওয়া থাকলে যদি ওমেগা বার করতে বলে তাহলে ইনস্ট্যান্টিনিয়াসভাবে আমরা ডি থিটা বাই ডিটি করব, আর যদি ওমেগা দেওয়া থাকে থিটার মান বার করতে বলে তাহলে থিটা কী করে বাড়বো, ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি। থিটার সাহায্যে ওমেগা, ওমেগার সাহায্যে থিটা নির্ণয় করার ব্যবস্থা। ঠিক সেরকম যখন আমরা কৌণিক ত্বরণ পেয়ে যাব তখন বলবো কৌণিক ত্বরণের বেলায়, আচ্ছা বলে দিচ্ছি, আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, ডি ওমেগা বাই ডিটি, আর এখান থেকে পাবো ওমেগা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আলফা ডিটি, যেমনটা এখানে পেয়েছিলাম ভি লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। ঠিক এগুলা ম্যাচিং করা। এবার আমরা কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। অর্থাৎ রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ওমেগা, তার সঙ্গে আর গুণ করব, তাহলে রৈখিক বেগ পাব। কিন্তু এই ফর্মুলাটা শুধুমাত্র সত্যি বৃত্তীয় গতির জন্য এবং স্কেলার ফর্মের সত্যি, যদি ভেক্টর ফর্ম দিই তাহলে সত্যি না। কারণ ভি রৈখিক বেগ, এই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কলার রৈখিক বেগ সর্বদা যে বিন্দুতে আমরা চিন্তা করব, বিবেচনা করব তার স্পর্শক বরাবর। কি বললাম, কোনটি এই পথে ঘুরছে, এখানে রৈখিক বেগ কত, এই পথে ঘুরলে এখানে রৈখিক বেগ, এখান থেকে স্পর্শক বরাবর রৈখিক বেগ। এই বিন্দুতে রৈখিক বেগ কত, এখানে স্পর্শক টানবো, এই বরাবর হচ্ছে রৈখিক বেগ। এই বিন্দুতে রৈখিক বেগ কত, এখানে স্পর্শক টানবো, এই বরাবর হচ্ছে রৈখিক বেগ। তো রৈখিক বেগ সর্বদা যে বিন্দুতে বিবেচনা করব বৃত্তাকার পথের তার স্পর্শক বরাবর রৈখিক বেগের অভিমুখ। আর ওমেগা এটা এক্সিয়াল ভেক্টর, এই বরাবর, যদি এদিকে ঘুরে তাহলে এই বরাবর ওমেগার অভিমুখ, যদি এই বরাবর ঘুরে উল্টো দিকে ঘুরে তাহলে ভিতরের দিকে ইনওয়ার্ড হচ্ছে ওমেগার অভিমুখ। তো ওমেগা আর ভি দুটাই ভেক্টর, সমান কখন হবে, যখন দিকটাও সমান হবে মানেও সমান হবে, আর ওমেগা গুণ করলে মানটা সমান হবে, আর ভি এর দিক ওমেগার দিক একই হবে, তখন এটা লেখা যায়। কিন্তু ভি এর দিক যেরকম ওমেগার দিক উল্টো, তাহলে এখানে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। ভেক্টর চিহ্ন দেওয়া যেত যদি অভিমুখ দুটো একই হতো, কিন্তু ওমেগার অভিমুখ আইদার আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, আর ভি এর অভিমুখ টেনজেন্সিয়াল স্পর্শক বরাবর, তাই এখানে চিহ্ন দেওয়া যাবে না। এটা স্কেলার ফর্মে রাইট এবং শুধুমাত্র বৃত্তীয় গতির জন্য রাইট। কি বললাম, সত্য। যদি ভেক্টর চিহ্ন দিই তাহলে মিথ্যা হয়ে গেল, তাহলে ভুল হয়ে যাবে, ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। কারণ ভি এর অভিমুখ টেনজেন্সিয়াল, ওমেগার অভিমুখ অ্যাক্সিস বরাবর, দুটার অভিমুখ এক না, তাই ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। এবং এখানে মনে রাখবো
যে ভি এবং ওমেগা, এই যে ভি রয়েছে, ভিটা কি রয়েছে, আর এর সঙ্গে অলওয়েজ পারপেন্ডিকুলার। বৃত্তীয় গতিতে স্পর্শক কি হয়, স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে লম্ব। স্পর্শকের সংজ্ঞাই হচ্ছে সেই বিন্দুতে, যে বিন্দুতে বৃত্ত স্পর্শ করেছে স্পর্শকটি, তার সঙ্গে যে বিন্দুতে বৃত্ত স্পর্শ করেছে তার সঙ্গে যদি রেডিয়াস টানা হয় তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে যদি টানি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আর এবং ভি 90 ডিগ্রি। তখন এটা সত্যি, অর্থাৎ এটাকে যদি সঠিক রূপে লেখা যায় তাহলে ভি আর কিছুই না, ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি পারপেন্ডিকুলার টু রেডিয়াস আর ওমেগা। এটা হচ্ছে আসল চিহ্নরূপে সঠিক, ভি পারপেন্ডিকুলার। কেন ভি পারপেন্ডিকুলার আমরা একটু ডিটেলসে আলোচনা করব, তাহলে আশা করি ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আপাতত ভি ইজুয়াল টু আর ওমেগা বৃত্তীয় গতির ক্ষেত্রে এবং স্কেলার ফর্মে, এখানে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, কারণ ভেক্টর ফর্মে এটা ঠিক না, কারণ ভি এর অভিমুখ আলাদা, ওমেগার অভিমুখ আলাদা, তাই এখানে ভেক্টর চিহ্ন দিলে, ভেক্টর চিহ্ন দিয়ে সমান করা মানে কি অভিমুখ একই থাকা, অভিমুখ তো এক নয়, তাই ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। তো ভি ইজুয়াল টু আর ওমেগা আমরা প্রমাণ করব, কীভাবে করব, আমরা জানি যে ভি ইজুয়াল টু ডিএস বাই ডিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিএস বাই ডিটি। এখানে ভি বলতে, ভি তো এক্সিস টেনজেন্সিয়াল বরাবর, তো আমরা এখানে ভি বলতে ভি এর ম্যাগনিচিউডকে বিবেচনা করব। মানে যে কোনো মুহূর্তে যে বেগ আছে, বেগ মানে কি, মান আছে, দিক আছে, ভেক্টর রাশি তো মানও থাকবে দিকও থাকবে, তো আমরা মানটাকে নিয়ে কাজ করব। বেগের মানটাকে কি বলা হয়, বেগের মানটা আসলে হচ্ছে দ্রুতি, স্পিড। তাহলে বেগের মান নিয়ে বা দ্রুতিকে নিয়ে আমরা কাজ করব। তো ভি ইজুক্যাল টু স্কেলার ফর্মে ভি ইজুক্যাল টু ডিএস বাই ডিটি। এবার আমরা কি জানি, এস ইজুক্যাল টু কি জানি, এস ইজুক্যাল টু আর থিটা জানি। তাহলে এসের জায়গায় যদি আর থিটা বসাই, ডি ডিটি অফ আর থিটা, তো আর হচ্ছে ফিক্সড, একটা সার্কুলার মোশনের জন্য আর এর মানটা স্থির থাকে চারদিকেই, তো আরটা স্থির বলে বাইরে বেরিয়ে গেল, ডি থিটা বাই ডিটি ইজুক্যাল টু ডি থিটা বাই ডিটি মানে ওমেগা, তাই ভি ইজুক্যাল টু আর ওমেগা। স্কেলার ফর্মে, স্কেলার ফর্মেই রাইট, শুধু স্কেলার রূপে, ভেক্টর রূপে না। আর ভেক্টর রূপে যদি সঠিকভাবে করি তাহলে অরিজিনাল ভেক্টর রূপ হচ্ছে ভি ইজুক্যাল টু ওমেগা ক্রস আর, এটা হচ্ছে অরিজিনাল রূপ। ওমেগা, ওমেগার অভিমুখ আর আরের অভিমুখ, ওমেগার অভিমুখ হচ্ছে বাইরের দিকে আর আরের অভিমুখ, দুটাকে যদি ক্রস করি তাহলে টেনজেন্ট বরাবর ভির অভিমুখ পাবো। তাহলে বললাম যে কৌণিক বেগ শুধুমাত্র বৃত্তীয় গতির মধ্যে সীমাবদ্ধ নয়, বৃত্তীয় গতির বাইরেও কৌণিক বেগ হতে পারে। কীভাবে, যদি একটা উদাহরণ নিই, যে মনে করলাম একটি বস্তুকণা এই সরলরৈখিক পথে, এই সরলরৈখিক পথে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, স্থির বেগ, ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড বেগে সরলরৈখিক পথে গতিশীল। এখানে একটা বিন্দু রয়েছে, মনে করলাম এই দূরত্বটা হচ্ছে 4 মিটার, এই বিন্দু ও এখান থেকে গতিশীল এই বরাবর যাচ্ছে বস্তুটা, এটা এ বিন্দু, এটা মনে করলাম এখানে, মনে করলাম এটা হচ্ছে বি বিন্দু। তাহলে যখন এই বরাবর যাবে, এখানে যদি অবজারভার থাকে, এখান থেকে যদি দেখা যায় যে বস্তুটা এদিকে ছিল, আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, একটা কৌণিক, এখান থেকে যত এইদিকে যাবে এখান থেকে একটা কৌণিক সরণ তৈরি হবে। এখান থেকে আমি দেখবো আমার চোখ এখানে আছে, তাহলে এখানে ছিল, আস্তে আস্তে এইদিকে এসে যাবে, কৌণিক সরণ তৈরি হবে। অর্থাৎ মনে করলাম যে একটা রকেট যাচ্ছে, আমি এখান দিয়ে দাঁড়িয়ে এদিকে দেখছিলাম, এবার রকেটটা সোজাসুজি যাচ্ছে,
তা আমি আস্তে আস্তে কী করবো, এদিকে দেখব। তারপরে কৌণিক সরণ তৈরি হচ্ছে, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের যে হার সেটা কৌণিক বেগ। তারপরে এখানেও কৌণিক বেগ রয়েছে, কিন্তু এখানে কৌণিক বেগ স্থির নয়। এ বিন্দুতে কৌণিক বেগ আর বি বিন্দুতে কৌণিক বেগ সমান হবে না। ভি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে 4 মিটার, এদিকটা আর এর মানটা আলাদা হবে। তাহলে কৌণিক বেগের মান নির্ণয় করব কিভাবে? অর্থাৎ যদি বলি যে এ বিন্দুতে এবং বি বিন্দুতে কৌণিক বেগ কত, তো কৌণিক বেগের যেটা বললাম যে অরিজিনাল ফর্মুলাটা কি? ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু আর ওমেগা, বা ওমেগা ইজ ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই আর। এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে এ বিন্দুতে ভি এর ওমেগার মান কত? অতএব এ বিন্দুতে ওমেগা, এই যে ভি আছে এ বিন্দুতে ভি, এদিকে ভি, আর আর পারপেন্ডিকুলার আছে, তাই এখানে ডাইরেক্ট আমরা এই ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তাহলে এ বিন্দুতে কৌণিক বেগের মান এই ফর্মুলা ডাইরেক্ট প্রয়োগ করব, কারণ ভি ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাই এখানে ভি পারপেন্ডিকুলার বলতে 10 মিটার পার সেকেন্ড, আর আর বলতে 4 মিটার। তাহলে ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 2.5, তাই তো? আর যদি বি বিন্দুতে বলি, বি বিন্দুতে ওমেগা, তাহলে একই হবে না। তার কারণ বি বিন্দুতে ওমেগা বার করতে গেলে এখান থেকে আমি রেখা টানবো, এদিকে বেগ কত? এদিকে বেগ 10 মিটার পার সেকেন্ডেই ছিল। এই কোণটা থিটা দিলে মান পাবো না, মনে করলাম এটা 37 ডিগ্রি ধরে নিলাম আদর্শ কোণ সমকোণী ত্রিভুজের। এটা 37 ডিগ্রি হলে এটা 53 ডিগ্রি, এটা 53 ডিগ্রি হলে এটাও 53 ডিগ্রি। এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুতে কৌণিক বেগ কত বার করতে যাচ্ছি। এই বিন্দুর সাপেক্ষে এই গতিশীল যে বস্তুটি এই বিন্দুতে পৌঁছালো, এই বিন্দুতে পৌঁছানোর মুহূর্তে এর সাপেক্ষে কৌণিক বেগ কত। কৌণিক বেগ বার করার একটা ফর্মুলা রয়েছে, কিন্তু সেখানে ভি ইজ অফকোর্স পারপেন্ডিকুলার টু রেডিয়াস। তো এখানে ভি তো আছে এইদিকে, এই বিন্দুতে আর হচ্ছে এটা হয়ে যাচ্ছে আর। তো আর এর মানটা কি 4 মিটার থাকছে না। আর ভি কি পারপেন্ডিকুলার হচ্ছে না। তাহলে আর এর মান কত হবে? এটা যদি 4 মিটার হয় 37 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, তো আমরা জানি 37 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে 37 ডিগ্রি আর 53 ডিগ্রি। 37 ডিগ্রির বিপরীতে হয় 3, অতিভুজটা সবসময় 5, আর এটা হয় 4। 3, 4, 5 যে সমকোণী ত্রিভুজ, তার একটা কোণ 37 ডিগ্রি হয়, একটা কোণ হয় 53 ডিগ্রি। আদর্শ সমকোণী ত্রিভুজ আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। 37 ডিগ্রি ছোট, তার বিপরীতে ছোট বাহু 3, 53 ডিগ্রি বড়, তার বিপরীতে বড় বাহু 4, আর অতিভুজটা তো 5 সর্বদাই। তবে কি করব? আমাকে এই বেগের উপাংশটা নির্ণয় করতে হবে, যে উপাংশ এই রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার। তো এটার উপাংশ এখানে আমরা 90 ডিগ্রি করব। এটা 53 ডিগ্রি যদি হয়, তো এদিকটা অবশ্যই এটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এদিকে আর এদিকে হচ্ছে 90 ডিগ্রি। এটা 53 ডিগ্রি হলে এটা হচ্ছে 37 ডিগ্রি। তো এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো এটা হবে 10 ইন্টু cos 37
এত মিটার পার সেকেন্ড। cos 37, cos 30 মানে ভূমি বাই অতি 4/5, cos 37 সবসময় 4/5, অর্থাৎ আর এর মান, এটা যদি 4 হয়, এটা 37 ডিগ্রি হয়, তাহলে আর এর মান সবসময় 5 হয়, অতিভুজ 5, 3 4 5, অতিভুজটা 5, এটা অতিভুজ, এটা 90 ডিগ্রি, এটা তো 5, তো এটা আর এর মান 5 বেরিয়ে গেল এই ট্রায়াঙ্গেল থেকে। আর ভেলোসিটির যে এই উপাংশ, যে উপাংশটা 10 মিটার পার সেকেন্ড নিলে হবে না, ওমেগা ইজ অলওয়েজ ভি পারপেন্ডিকুলার ডিভাইড বাই আর, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার নিতে হবে ভি এরটা, তো ভি এর উপাংশ নিব, যে উপাংশটা আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, এই ভি এর সেই উপাংশ নিব যেটা আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, এবং সেই উপাংশ দিয়ে আমরা কৌণিক বেগ নির্ণয় করব। অরিজিনাল যদি নিই তাহলে কিন্তু হবে না, কারণ যত এদিকে সরে যাবে কৌণিক বেগ ধীরে ধীরে কমে যাবে। এখানে দেখি আমরা কি আসছে, 8 মিটার পার সেকেন্ড, তাহলে ভিটি ডিভাইড বাই আর, ভিটি এর মান হচ্ছে 8 আর আর এর মান হচ্ছে 5, তাহলে এটা কত হবে 1.6 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে বি বিন্দুতে ওমেগা হচ্ছে 1.6 রেডিয়ান পার সেকেন্ড। সেজন্য মনে রাখতে হবে যে আমরা যে ভি ইজুকাল টু আর ওমেগা বলছি, যেহেতু বৃত্তাকার বৃত্তীয় গতিতে ভি অলওয়েজ পারপেন্ডিকুলার টু আর, ভি ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু আর, তাই এটা স্কেলার ফর্মে, ভেক্টর ফর্মে না, স্কেলার ফর্মে বৃত্তীয় গতির জন্য সত্য। কিন্তু বৃত্তীয় গতি না হয় যদি এরকম গতি হয়, যে গতিতে কৌণিক বেগ আছে কিন্তু বৃত্তীয় গতি না, কৌণিক বেগ আছে কিন্তু বৃত্তীয় গতি না, সেক্ষেত্রে আমরা ভি আর আর এর মধ্যে কী সম্পর্ক নির্ণয় করব? অবশ্যই ভি পারপেন্ডিকুলার টু আর। তাহলে এই ফর্মুলাটা তখন আমরা অ্যাপ্লাই করব, বা ওমেগা ইজুক্যাল টু ভি পারপেন্ডিকুলার বাই আর, এই ফর্মুলাটা আমরা বৃত্তীয় গতির বাইরেও কৌণিক বেগের বেলাতে অ্যাপ্লাই করতে পারবো। তাই অবশ্যই মনে রাখবো ভি ইজুক্যাল টু আর থিটা, ভি ইজুক্যাল টু আর ওমেগা, এটা শুধুমাত্র স্কেলার ফর্মে এবং বৃত্তীয় গতির জন্য প্রযোজ্য, তার বাইরে ভি পারপেন্ডিকুলার ইজুক্যাল টু আর ওমেগা, অথবা ভি ইজুক্যাল টু ভেক্টর ফর্মে ভি ইজুক্যাল টু ওমেগা ক্রস আর। এবার আমরা কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি আর পর্যায়কাল টাইম পিরিয়ড নিয়ে আলোচনা করব। অত্যন্ত সহজ দুটি টার্ম, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এটাকে এফ দিয়ে অথবা এন দিয়ে ডিনোট করা হয়, অনেক সময় এফ দিয়ে অনেক সময় এন দিয়ে ডিনোট করা হয়। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কি? বৃত্তপথে ঘূর্ণায়মান কণা 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, কি বললাম? বৃত্তপথে বৃত্তীয় গতি সম্পন্ন কোনো কণা একক সময়ে যতগুলি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, পুরোপুরি 10 পাক না পুরোপুরি 20 পাক না পুরোপুরি 30 পাক, কতগুলি পূর্ণ আবর্তন সম্পন্ন করছে একক সময়ে বা 1 সেকেন্ডে। সেকেন্ডে 5 বার পূর্ণ আবর্তন করছে তো ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক 5, সেকেন্ডে 20 বার তো ফ্রিকোয়েন্সি 20, সেকেন্ডে 2 বার তো ফ্রিকোয়েন্সি 2। যতবার 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করবে, এখান থেকে শুরু করলো আবার এখানে আসলো তো একবার পূর্ণ কম্পন, পূর্ণ আবর্তন, পূর্ণ প্রদক্ষিণ করছে, যতবার পূর্ণ প্রদক্ষিণ করবে সেকেন্ডে বা একক সময়ে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। একক সময়ে বা 1 সেকেন্ডে, একক সময়ে বৃত্তীয় গতিসম্পন্ন কণা একক সময়ে বৃত্তীয় গতিসম্পন্ন কণা যতগুলি পূর্ণ আবর্তন
সম্পন্ন করে revolution in 1 second। এক সেকেন্ডে যতবার আবর্তন করছে, পরিভ্রমণ করছে, পূর্ণ পরিভ্রমণ এক সেকেন্ডে, অর্থাৎ মনে করলাম এক সেকেন্ডে 5 বার পূর্ণ আবর্তন বা প্রদক্ষিণ করছে বা পরিভ্রমণ করছে, হলে f = 5, বা এক সেকেন্ডে যদি 20 বার করলো পূর্ণ আবর্তন, পুরোপুরি ঘুরে আসছে, যে জায়গা থেকে শুরু করবে আবার সেই জায়গায় পৌঁছালো তো একটা পূর্ণ আবর্তন, আবার সেই জায়গায় এসে পৌঁছালো তো আরেকবার পূর্ণ আবর্তন, তাহলে 20 বার পূর্ণ আবর্তন করলে সেকেন্ডে f = 20। একক কি? সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন করছে, অতএব f এর একক সেকেন্ড ইনভার্স, এতবার পার সেকেন্ডে, তাই সেকেন্ড ইনভার্স, বা f এর মাত্রা t ইনভার্স। নাম্বারের কোনো একক হয় না, সেকেন্ডে এতবার, তো সেকেন্ড ইনভার্স বা টি ইনভার্স মাত্রা, আর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স। আমরা প্রমাণ করব ওমেগা = 2πf, খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে, ওমেগা = 2πf। তো যদি মনে করি যে যদি কণার কম্পাঙ্ক f হয়, যদি কণার কম্পাঙ্ক f হয়, তাহলে এক সেকেন্ডে পূর্ণ আবর্তন কতগুলো করছে, কম্পাঙ্ক f মানে সেকেন্ডে f বার পূর্ণ আবর্তন করছে, তাহলে এক সেকেন্ডে পূর্ণ আবর্তন হচ্ছে f বার। অতএব কৌণিক সরণ কতটা হচ্ছে, কৌণিক সরণ কতটা, একবার পূর্ণ আবর্তন করলো তো 2π, দুইবার পূর্ণ আবর্তন করলো তো 2 × 2π, তিনবার পূর্ণ আবর্তন করলো তো 3 × 2π, এরকম করে করে f বার পূর্ণ আবর্তন করলো তো f × 2π। তাহলে কৌণিক সরণ = 2π × f সমান 2πf এত রেডিয়ান। কম্পাঙ্ক যদি f হয়, মানে সেকেন্ডে f বার পূর্ণ আবর্তন, তাহলে কৌণিক সরণ কত, একবার পূর্ণ আবর্তনে 2π, তো f বার পূর্ণ আবর্তনে 2πf এত রেডিয়ান। তাহলে কৌণিক বেগ কত, কৌণিক বেগ ওমেগা = θ/t, থিটার মানটা হচ্ছে 2πf, টি বলতে তো এক সেকেন্ডে, এই যে এক সেকেন্ডে ধরেছি, তা টি হচ্ছে 1 এত কি রেডিয়ান পার সেকেন্ড, এক সেকেন্ডে যেহেতু এটা গেছে, তাহলে ওমেগা = 2πf, ওমেগা = 2πf, এই যে প্রমাণ হয়ে গেল। এবার পর্যায়কাল, টাইম পিরিয়ড কি, বৃত্তপথে ঘূর্ণায়মান কণা একটা পূর্ণ আবর্তন করতে যে সময় নেয়, একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে বা পূর্ণ প্রদক্ষিণ করতে যে সময়টা নেয়, সেই সময়টা হচ্ছে পর্যায়কাল। এক পাক ঘুরতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল, টাইম পিরিয়ড, যাকে টি বলা হচ্ছে, সেটা কি, বৃত্তপথে ঘূর্ণায়মান কণা এখান থেকে যাত্রা শুরু করলো, আবার ঘুরে এই পথে এখানে এসে পৌঁছালো, পূর্ণ প্রদক্ষিণ করতে বা আবর্তন করতে যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। কি বললাম, যে বৃত্তপথে পরিভ্রমণরত
বৃত্তপথে ঘূর্ণায়মান, বৃত্তপথে ঘূর্ণায়নশীল কোনো কণা একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে যে সময় নেয় বা সময় লাগে তাকে বলা হচ্ছে পর্যায়কাল। টাইম রিকোয়ার্ড ফর ওয়ান রিভলিউশন, একটা পূর্ণ আবর্তন পূর্ণ প্রদক্ষিণে যে সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তো মনে করলাম কোনো কণার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এফ সেকেন্ডে এফ বার পূর্ণ আবর্তন করে, অতএব এফ আবর্তন, এফ পূর্ণ আবর্তন, এফ বার পূর্ণ আবর্তনে সময় লাগে 1 সেকেন্ড, তাই তো? কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন করে? তো কম্পাঙ্ক এফ মানে 1 সেকেন্ডে এফ বার পূর্ণ আবর্তন করে, সেকেন্ডে এফ বার পূর্ণ আবর্তন করে, মানে এফ বার পূর্ণ আবর্তনে সময় লাগে 1 সেকেন্ড, অতএব একবার পূর্ণ আবর্তনে সময় লাগে 1/f সেকেন্ড, আর একবার পূর্ণ আবর্তনে যা সময় লাগে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড, অতএব t = 1/f। একবার পূর্ণ আবর্তনে এই সময়টা লাগে, যে সময়টা লাগে দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড। তো t = 1/f, তো আমরা জানি, অতএব ওমেগা = 2πf, আর 2πf এর জায়গায় 1/t বসাবো, t = 1/f বা f = 1/t, তাহলে ওমেগা = 2π/t। এবার আমরা বৃত্তীয় গতিতে বিভিন্ন প্রকার ত্বরণ নিয়ে আলোচনা করব। সার্কুলার মোশনে যে অ্যাক্সিলারেশন হয়, সার্কুলার মোশনে যে ত্বরণ তৈরি হয়, 4 প্রকারের ত্বরণ এই বৃত্তীয় গতিতে রয়েছে। কয় প্রকার? মোট 4 প্রকারের ত্বরণ রয়েছে বৃত্তীয় গতিতে, নিখুঁতভাবে যদি আমরা বিবেচনা করি। কি কি ত্বরণ? 1 নম্বর হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল এসি, বাংলা কি বলে? অভিকেন্দ্র ত্বরণ। দুই নম্বর ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেন্ট থেকে আসছে, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, এটি বাংলা কি বলবো? স্পর্শক বরাবর ত্বরণ, ট্যানজেন্ট থেকে আসছে। বৃত্তপথে যদি কণাটি পরিভ্রমণ করে এই বিন্দুতে যখন আছে, মনে করলাম এ পরিভ্রমণ করছে, এই বিন্দুতে যখন আছে তখন এদিকে ত্বরণ থাকতে পারে স্পর্শক বরাবর, বা উল্টো দিকে থাকতে পারে, এবং একটি ত্বরণ কেন্দ্র অভিমুখে ব্যাসার্ধ বরাবর থাকতে পারে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী যে ত্বরণ সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, আর স্পর্শক বরাবর যে ত্বরণ সেটা হচ্ছে ট্যানজেন্সিয়াল বা স্পর্শ বরাবর ত্বরণ।
এই ত্বরণ সৃষ্টি হয় বেগের মান পরিবর্তনের কারণে, আর এই ত্বরণ সৃষ্টি হয় বেগের অভিমুখ পরিবর্তনের কারণে। মানে বৃত্তপথে কোনো বস্তুকণা যদি আবর্তন করে বৃত্তীয় গতির জন্য যে কোনো বিন্দুতে বেগ তার স্পর্শক বরাবর, এই 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 বিন্দুতে বেগ তার স্পর্শক বরাবর, বেগ স্পর্শক বরাবর বৃত্তীয় পথে আবর্তন করছে। তো বেগ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি? মান আছে, দিক আছে। মানটি যদিও স্থির থাকে, ভেক্টর রাশির মান যদি স্থির থাকে, ভেক্টর রাশির মান যদি স্থির থাকে, যদি দিক পাল্টায় তো ভেক্টরটা পাল্টে যায়। বেগ যেহেতু ভেক্টর রাশি, মান এবং দিক উভয়ই রয়েছে, মানটা যদি স্থির থাকে দিক পরিবর্তনের জন্য ভেক্টরটা পরিবর্তন হয়, দিক পরিবর্তনের জন্য ভি পরিবর্তন হয়। তার দিক পরিবর্তনের জন্য ভি পরিবর্তন হয়, আর ভি পরিবর্তন হয় মানে ত্বরণের সৃষ্টি হয়। বেগের পরিবর্তন মানেই তো ত্বরণ, ত্বরণের সৃষ্টি হয়। সেই ত্বরণটাই হচ্ছে দিক পরিবর্তনের জন্য যে ত্বরণ, সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। আর মান পরিবর্তনের জন্য, মানটাও পরিবর্তন হতে পারে, এখানে ছিল ভি স্পিড, এখানে ভি স্পিড, এখানে ভি স্পিড, যদি বেগ বিবেচনা করি স্পিড মানে মান, স্পিড বলতে দ্রুতি, মানটা সব জায়গায় সমান আছে, কিন্তু দিক পাল্টে গেছে। ট্যানজেন্ট বরাবর প্রতি মুহূর্তে এই বরাবর যখন ঘুরছে দিক তো প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভি যে বেগ, বেগের মান স্থির থাকলেও দিক পরিবর্তন হচ্ছে। দিক পরিবর্তন হচ্ছে মানে ভেক্টরটা পাল্টে যাচ্ছে। ভেক্টরটা পাল্টাচ্ছে, কোন ভেক্টর পাল্টাচ্ছে? ভি ভেক্টর পাল্টাচ্ছে। তো ভি ভেক্টর পাল্টাচ্ছে মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে মানে কি? ত্বরণের পরিবর্তন হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে। ত্বরণ সৃষ্টি হচ্ছে, এটা কোন ত্বরণ? এই ত্বরণটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, এসি, অভিকেন্দ্র ত্বরণ। যদি বলি ভালো করে, তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন কি জন্য হয়? বেগের দিক পরিবর্তনের জন্য। বৃত্তের কেন্দ্রাভিমুখী রেডিয়াস বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণ সৃষ্টি হয় বেগের দিক পরিবর্তনের জন্য, সেটাই হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। বেগের দিক পরিবর্তনের জন্য তৈরি হয়। অর্থাৎ যদি সমবৃত্তীয় গতি হয়, যে স্পিড একই আছে, স্পিড একই আছে, কিন্তু দিক পাল্টাচ্ছে, তাই বেগ পাল্টে যাচ্ছে। বেগ তো ভেক্টর রাশি, মানও আছে, দিকও আছে। মান পাল্টালেও বেগ পাল্টায়, দিক পাল্টালেও বেগ পাল্টায়। তো বৃত্তপথে ঘূর্ণনের জন্য যদি বেগের মান নাও পাল্টায়, দিক তো কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। দিক ভিয়ের দিকে দিকে, ভিয়ের দিকে দিকে, ভিয়ের দিকে দিকে, প্রত্যেকটা বিন্দুতে ভিয়ের দিক আলাদা আলাদা। তো প্রত্যেকটা বিন্দু, একটা বিন্দু থেকে অপর বিন্দুতে গেল মানে দিক, ভিয়ের দিক পাল্টে গেল। এক বিন্দুতে অপর বিন্দু গেল মানে ভিয়ের দিক পাল্টে গেল। তো ভিয়ের দিক পাল্টে যাওয়া মানে ভেক্টরটার পরিবর্তন হচ্ছে, ভিয়ের পরিবর্তন হচ্ছে, আর ভিয়ের পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। সেই ত্বরণটাই হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানেরও পরিবর্তন হতে পারে। মানে এখানে আছে V1, এখানে হয়ে গেল V2, এখানে হয়ে গেল V3, এখানে হয়ে গেল V4, এখানে হয়ে গেল V5। প্রতি মুহূর্তেই ভি পাল্টাচ্ছে, মানেও পাল্টাচ্ছে, দিক তো পাল্টাচ্ছে, মানেও পাল্টাচ্ছে। তো মানের পরিবর্তনের জন্য, শুধুমাত্র মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা এটি। কি বলবো? বেগের মান পরিবর্তনের জন্য। বেগের মান মানে কি? বা দ্রুতি পরিবর্তনের জন্য। বেগের মান বলতে দ্রুতি, স্পিড, ভেলোসিটির ম্যাগনিটিউড অনলি, দ্যাট ইজ কল্ড স্পিড। দ্রুতি পরিবর্তনের জন্য তৈরি হয়
সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এরপরে 3 নাম্বার আর কোন অ্যাক্সিলারেশন আছে? 3 নাম্বার আছে নেট অ্যাক্সিলারেশন। নেট লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ মানে যদি একটি বিন্দুর কথা বিবেচনা করি, এই বিন্দুর কথা বিবেচনা করছি, এই বিন্দুতে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এই বরাবর, আর সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এই বরাবর। এদিকে হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ আর এদিকে হচ্ছে স্পর্শক বরাবর ত্বরণ। 2 প্রকার ত্বরণ এই বিন্দুতে ক্রিয়া করছে। তো 2 ত্বরণের লব্ধি ত্বরণ কোন দিকে, নেট রেজাল্টেন্ট কোন দিকে? আমরা যদি সামান্তরিকের ফর্মুলা ইউজ করি তো এটা লব্ধি ত্বরণ কোন দিকে হবে? এদিকে হবে। তো এটা হচ্ছে এ নেট। এ নেট এর অভিমুখ এর দিকেও না, এটির দিকেও নাই, এসির দিকেও না। এ নেটের অভিমুখ অন্যদিকে। সেজন্য আমরা নেট অ্যাক্সিলারেশন এটাকে লিখতে পারি এ নেট ডিভি বাই ডিটি তার মড। ডিভি বাই ডিটি তার মড। ডিভি বাই ডিটি মানে কি? বেগেরও জন্য পরিবর্তন, মানেরও জন্য পরিবর্তন, সম্মিলিত পরিবর্তন যেটা হলো তার লব্ধি এ নেট বলতে। আর যদি এর সঠিক মানটি লিখি আমরা, এখানে ভি ভেক্টর রাশি, মানও আছে, দিকও আছে। মানের জন্য ভি এর পরিবর্তন মানে অ্যাক্সিলারেশন, মানের জন্য বলতে এটি, আর দিকের জন্য যে ত্বরণ সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ এসি। এসিও আছে, এটিও আছে এর মধ্যে, অর্থাৎ এসি এবং এটির লব্ধি কত হবে? এসি আর এটির লব্ধি হবে এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার প্লাস 2 এসি এটি কস থিটা। এখানে এসি এবং এটি পরস্পর কত ডিগ্রি কোণ? লম্ব বরাবর, লম্ব 90 ডিগ্রি। এটি হচ্ছে স্পর্শক বরাবর, এসি হচ্ছে ব্যাসার্ধ বরাবর। ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল অলওয়েজ। বৃত্তের ব্যাসার্ধ এবং ওই বিন্দুতে স্পর্শক পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তাই এটা এটি আর এসির লব্ধি হবে এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, আর কস থিটা, থিটা মানে 90 ডিগ্রি, তো 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে এ নেট। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটির মান কত? এটির মান কি হবে? এটির মান হচ্ছে বেগের যে মানের পরিবর্তন, ডি ডিটি অফ বেগের মান, তাই ভি মড। কি বললাম? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি জন্য হয়? বেগের মান পরিবর্তনের জন্য যে ত্বরণ তৈরি হয়। বেগের মান পরিবর্তনের জন্য যে ত্বরণ তৈরি হয়। বেগ মানে তো মান এবং দিক। এখানে যে একটা পার্টিকেল বৃত্তপথে ঘুরছে, তার যে বেগ, এই বিন্দুতে বেগ এই বরাবর, এই বিন্দুতে বেগ এই বরাবর, এই বিন্দুতে বেগ এই বরাবর। এখানে বেগ যত ছিল এখানে বেগ বেশি হতে পারে, মানেও পরিবর্তন হতে পারে। দিক তো পাল্টাচ্ছে, মানেও পরিবর্তন হতে পারে। তো মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ, বেগের মান বেড়ে যাচ্ছে তো ত্বরণ পজিটিভ, বেগের মান কমে যাচ্ছে তো ত্বরণ নেগেটিভ। তো মানের পরিবর্তনের জন্য ত্বরণ, সেটাই হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, স্পর্শক বরাবর ত্বরণ। সেজন্য মানের জন্য এখানে মড দিতে হবে, বেগের মানের পরিবর্তনের হার, সেটাই হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এটা ভেক্টর রাশি। অভিমুখ কি? যদি বেগ বাড়ে, বেগের মান বাড়ে, ভি এর মান বাড়ে, তাহলে অভিমুখ ভি এর দিকে
আর যদি ভি এর মান কমে যায়, মানে মন অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাক্সিলারেশন, ভি এর মান যদি কমে যায় তাহলে অভিমুখ ভি এর বিপরীত দিকে। ভি এর বিপরীত দিকে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এটা বেগের মান পরিবর্তনের জন্য না, বেগের মান যদি স্থিরও থাকে, যেখানেও ভি, এই বিন্দুতেও ভি, এই বিন্দুতেও ভি, মান একই আছে, কৌণিক বেগের মান একই আছে, রৈখিক বেগের যে মান মানে দ্রুতি সেটিও এক রয়েছে, অর্থাৎ ভি মড স্থির। এটুকু মিশিয়ে দিয়ে করি। অর্থাৎ ভি মড স্থির, কিন্তু দিক পরিবর্তনের জন্য ভি পরিবর্তনশীল সর্বদাই। বৃত্তপথে ঘূর্ণায়মান কণার বেগ সর্বদাই পরিবর্তন হয়, যেহেতু বেগ, মান এবং দিক উভয় রয়েছে, তাই মান যদি স্থির থাকে, যদি সমবৃত্তীয় গতি হয়, স্পিড কনস্ট্যান্ট, ভি মড ইজুকাল টু স্থির বা ধ্রুবক, কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, তাই ভি পরিবর্তনশীল। তাহলে দিক পরিবর্তন হচ্ছে সেজন্য ভি পরিবর্তনশীল। বেগ পরিবর্তনশীল মানে ত্বরণ আছে। কোন ত্বরণ আছে? অভিকেন্দ্র ত্বরণ আছে। এর অভিমুখ কোন দিকে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী অভিমুখ। তো সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন কাকে বলে তার যদি সংজ্ঞা লিখতে চাই, তাহলে সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি মানে মানটা স্থির, সমবৃত্তীয় গতি সম্পন্ন কণার বেগের দিক পরিবর্তনের জন্য যে ত্বরণ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী, যে ত্বরণ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী ক্রিয়া করে বা উৎপন্ন হয় তাকে অভিকেন্দ্র ত্বরণ বলে। এটা হচ্ছে সংজ্ঞা। কেন সৃষ্টি হচ্ছে? বেগের দিক পরিবর্তনের জন্য অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে সর্বদাই। এখানে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এসি, এখানে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এসি, এই বিন্দুতে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এসি। বেগের মান যদি স্থির থাকে তবুও দিক পরিবর্তন হতেই হবে, নাহলে বৃত্তপথে ঘুরতে পারবে না, বাঁকতে পারবে না। এবং মনে রাখতে হবে যে বৃত্তীয় গতিতে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন মাস্ট, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন থাকতেই হবে। কারণ বৃত্তপথে ঘোরা মানে কি? প্রতি মুহূর্তে বাঁকা, প্রতি মুহূর্তে বাঁকতে হচ্ছে বেগকে, বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তন করতে হচ্ছে। বেগের দিক পরিবর্তন করা মানে বেগ পরিবর্তন হওয়া, বেগের দিক পরিবর্তন হওয়া মানেই বেগ পরিবর্তন হওয়া। যেহেতু দিক ভেক্টর রাশি, মানে বেগের মান আছে, দিক আছে, তাই মান পরিবর্তন হলেও বেগটা পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হলেও বেগটা পরিবর্তন হচ্ছে। তো শুধুমাত্র দিক পরিবর্তন হলেও বেগ পরিবর্তন হয়, আর দিক পরিবর্তন এখানে করতেই হবে, না বৃত্তপথে ঘুরতে পারবে না। তো দিক পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ তৈরি হচ্ছে, সেই ত্বরণটাই হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের মান এসি ইজুক্যাল টু ভি স্কোয়ার বাই আর, এটা আমরা নির্ণয় করব। আপাতত এসি ইজুক্যাল টু ভি স্কোয়ার বাই আর। ভি মড যদি কনস্ট্যান্ট হয় তবুও এসির মান থাকবেই থাকবে।
ভি মড যদি কনস্ট্যান্ট হয়, ভি মড সমান ধ্রুবক হলে তবু এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, কিন্তু ট্যানজেনশিয়াল কি জানি, বেগের মান তার ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে, ডি ডিটি অফ ভি মড বা ভি মড স্থির, তা এটি কি হবে, জিরো হবে। অর্থাৎ সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কণার টেন্ডেন্সিয়াল অ্যাক্সিলারেশন জিরো, কিন্তু সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন অবশ্যই থাকবে। আর সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন রয়েছে মানেই অ্যাক্সিলারেশন বা ত্বরণ কখন তৈরি হয়, যখন বল প্রয়োগ হয় তখনই বেগের পরিবর্তন ঘটে ত্বরণ উৎপন্ন হয়। ত্বরণ তৈরি করতে গেলে বল লাগবেই লাগবে, তাই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ যখন তৈরি হচ্ছে, কখন তৈরি হচ্ছে, বৃত্তপথে ঘুরলেই তৈরি হতেই হবে, এটা না থাকলে বৃত্তপথে ঘুরতে পারে না। বৃত্তপথে মানে বাঁকতে হচ্ছে, বাঁকতে হচ্ছে মানে বেগ পাল্টাতে হচ্ছে, বেগ পাল্টাতে হচ্ছে মানে ত্বরণ আছে, ত্বরণ আছে মানে কেউ না কেউ বল প্রয়োগ করছে, সেই বলটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন তৈরিকারী যে বল সেটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। তো আমরা বৃত্তীয় গতির বিভিন্ন প্রকার ত্বরণ নিয়ে আলোচনা করছিলাম, যে বললাম 4 প্রকার ত্বরণ রয়েছে, সর্বমোট 4 প্রকার ত্বরণের মধ্যে 1 নম্বর হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন মানে এসি, 2 নম্বর হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি, 3 নম্বর হলো নেট অ্যাক্সিলারেশন এনেট। কোনগুলা, বৃত্তপথে গতিশীল কণার বেগের মান স্থির থাকলেও দিক পরিবর্তনের জন্য বেগ পরিবর্তন হয়, আর তাতে যে ত্বরণ তৈরি হয়, মানে বেগের দিক পরিবর্তনের জন্য বৃত্তপথে ঘূর্ণনশীল কণার যে ত্বরণ উৎপন্ন হয় সেই ত্বরণকে বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল ফোর্স, যার ডিরেকশন হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, তাই এটা হচ্ছে এসি। এবং বেগের মান পরিবর্তনও হতে পারে, বেগের মানও পরিবর্তন হতে পারে, আস্তে আস্তে যাচ্ছিল তারপর জোরে যাচ্ছে, তারপর আরও জোরে যাচ্ছে, বেগের মানও পরিবর্তন হতে পারে। বেগের মান, শুধু মান পরিবর্তনের জন্য যে ত্বরণ তৈরি হয় সেটা হচ্ছে স্পর্শক বরাবর, তাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি। যদি বেগ বৃদ্ধি পায় তাহলে এটি বেগের অভিমুখে, যদি বেগ হ্রাস পায় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অভিমুখ বেগের বিপরীত দিকে, যেদিকে বেগ তার বিপরীত দিকে যদি হ্রাস পাই বেগ, বেগের মান, আর বেগের মান বৃদ্ধি পেলে বেগের দিকেই ত্বরণ, এটা ট্যানজেনশিয়াল ত্বরণ। আর 2 ত্বরণের লব্ধি সেটা হচ্ছে এনেট। এনেট কার জন্য হয়, বেগের মান পরিবর্তনের জন্য, বেগের দিক পরিবর্তনের জন্য, উভয়ের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে এনেট। এসি আমরা কি জানলাম, এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আমরা প্রমাণ করব। এটি ইজ ইকুয়াল টু মান পরিবর্তনের জন্য, তাই ডিভি মড বাই ডিটি, আর এনেট মান দিক উভয়ের জন্য, তাই ডিভি বাই ডিটি, কিন্তু ভি আর এর দিক পাল্টাপাল্টি হতে পারে, এদিকে ভি নেট কিন্তু অন্যদিকে, তাই এটাকে মড নিতে হবে, স্কেলার ফর্মে নিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে, কারণ এ নেটের দিক আর ভি এর দিক একই দিক না, তাই মড ছাড়া নেওয়া যাবে না। তো যদি বলে আচ্ছা 3টা ত্বরণ হলো, আর 4 নম্বর ত্বরণ না বললে বলবে যে 4 নম্বর ত্বরণটা গেল কোথায়। আর 4 নম্বর ত্বরণ হচ্ছে কৌণিক ত্বরণ, যেটা কৌণিক বেগের মূল বিষয়, কৌণিক ত্বরণ, যাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এই হচ্ছে 4টি ত্বরণ। তো যেহেতু সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন রয়েছে, এই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন তৈরির জন্য সেন্ট্রিপেটাল ফোর্স দরকার। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স কি, অর্থাৎ আমরা যদি বলি অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল কি,
বৃত্তীয় গতি সম্পন্ন কণার বেগের দিক পরিবর্তনের জন্য, বেগের দিক পরিবর্তন হবেই বৃত্তীয় গতিতে থাকলে, বেগের দিক পরিবর্তনের জন্য যে বল বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী উৎপন্ন হয়। বৃত্তীয় গতি সম্পন্ন কণার বেগের দিক পরিবর্তনের জন্য যে বল বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী ক্রিয়া করে, আগে বল ক্রিয়া করে তারপরে ত্বরণ তৈরি হয়, তাকে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স বলে। অভিকেন্দ্র বল প্রকৃত হয়ে যদি বলা যায়, অভিকেন্দ্র বল কোনো আলাদা বল নয়। আমরা নিউটনের প্রথম নিউটনের যে গতিসূত্রে বল নিয়ে ডিটেলস আলোচনা করেছি, যে ডিফারেন্ট টাইপস অফ ফোর্সেস, কন্ট্যাক্ট ফোর্সেস, নন কন্ট্যাক্ট ফোর্সেস, স্পর্শজনিত বল, ক্ষেত্রজনিত বল, সেখানে কিন্তু এই অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্সের কথা উল্লেখ নেই। তাহলে বাস্তবে কি এই বল আছে কি নেই? বাস্তবে যে কোনো বাস্তব বল অভিকেন্দ্র বল রূপে কাজ করে। টান, মহাকর্ষ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এগুলা অনেক সময় অভিকেন্দ্র বল রূপে কাজ করে। যেমন মনে করলাম যে হাতের মধ্যে সুতা বেঁধে এখানে একটা পাথর নিয়ে ঘোরাচ্ছি বোমা করে, তাহলে এই বরাবর টান রয়েছে, সেই টানটাই এটাকে ঘোরাচ্ছে এবং এই টানটাই অভিকেন্দ্র বল হিসেবে এখানে অ্যাক্ট করছে, সেন্ট্রিপেটাল ফোর্স। তো অভিকেন্দ্র বল আলাদা কোনো বল নয়, বাস্তবে যে বলগুলি রয়েছে সেগুলাই অনেক সময় অভিকেন্দ্র বল রূপে কাজ করে। যেমন আঙুলে সুতা বেঁধে সুতার শেষ প্রান্তে একটা পাথর ঝুলিয়ে এভাবে ঘোরাচ্ছি, তো বৃত্তপথে যদি ঘুরছে তারপরে অভিকেন্দ্র বল রয়েছে, অভিকেন্দ্র ত্বরণ রয়েছে। অভিকেন্দ্র বল কোত্থেকে আসলো? এই যে সুতার টানটা হচ্ছে অভিকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বল যে কোনো বল অভিকেন্দ্র বল রূপে কাজ করতে পারে। অভিকেন্দ্র বল কোনো নতুন বল নয়। সূর্যের চারপাশে গ্রহগুলি ঘুরছে, এখানে মহাকর্ষীয় বল অভিকর্ষীয় বল রূপে কাজ করছে। তাই অভিকেন্দ্র বল নতুন কোনো বল নয়। আমরা যে সমস্ত বলের কথা জানি সেগুলাই বিভিন্ন পরিপ্রেক্ষিতে অভিকেন্দ্র বল রূপে কাজ করে। তো অভিকেন্দ্র বল সবসময় টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস ক্রিয়া করে, এবং নেট ফোর্স অ্যালং দ্য রেডিয়াস ইজ সেন্ট্রিপেটাল ফোর্স। কি বললাম? মনে রাখতে হবে, নেট ফোর্স যে লব্ধি বল সেন্টারের দিকে ক্রিয়া করছে ব্যাসার্ধ বরাবর, সেটাই হচ্ছে অভিকেন্দ্র বল। বাস্তবে যে কোনো বল অভিকেন্দ্র বল রূপে ক্রিয়া করতে পারে, অভিকেন্দ্র বল হিসাবে কাজ করতে পারে। অভিকেন্দ্র বল কোনো নতুন বল নয়। আর অভিকেন্দ্র বলের ফর্মুলা FC = MAC, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী F = ma। তাহলে MAC হচ্ছে v²/r বা m v² ω² r², তাহলে r ω²। এই সমস্ত ফর্মুলা অটোমেটিক আসতে পারে, যেহেতু v = ω/r বসালে এটা আসবে। তো এটা হচ্ছে অভিকেন্দ্র বলের ফর্মুলা। আরেকটা বিষয়, এই কোণটা যদি আলফা হয় তাহলে এখানে কি পাচ্ছি? tan α = এটাকে এইদিকে শিফট করে নিয়ে গেলাম, AC/AT = tan α। অর্থাৎ α = tan ইনভার্স AC/AT। এখান থেকে আমরা
এই কোণের মানটা নির্ণয় করতে পারি। এবার কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ আলফা, কৌণিক বেগের যদি পরিবর্তন হয় তাহলে সময়ের সাপেক্ষে কৌণিক বেগ পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। কি বললাম? সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। ঘুরছে, আস্তে আস্তে কৌণিক বেগ বাড়াচ্ছে বা কমাচ্ছে, তাহলে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। অর্থাৎ আলফা ইজুক্যাল টু কি, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইড বাই টি। টি সময়ে যদি ওমেগা 1 থেকে ওমেগা 2 হয় তাহলে কতটা কৌণিক বেগ পরিবর্তন হলো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 টি সময়ে, বা এটাকে বলা যায় ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। এবার ডেল্টা টি যদি টেন্স টু, এটা হচ্ছে এভারেজ, আর ডেল্টা টি যদি টেন্স টু 0 হয়ে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের অবকাশে ফিক্সড একটা মুহূর্তে, ইনস্ট্যান্টে একটা, তাহলে আলফা ইনস্ট্যান্ট হবে ইজুকাল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগা বাই ডিটি। এই ত্বরণ, এটাও অ্যাক্সিয়াল ভেক্টর, আলফা ইজ অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষ বরাবর। কি অক্ষ বরাবর? কৌণিক বেগ যদি বাড়ে, দিক কীরকম? কৌণিক বেগ যদি বাড়ে, কৌণিক বেগ যদি বাড়ে কৌণিক বেগ বাড়লে আলফার অভিমুখ বেগের দিকে, আর কৌণিক বেগ কমলে আলফার অভিমুখ বেগের বিপরীত দিকে। মানে এই যে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড, যদি বেগ, কৌণিক বেগ বাড়ে, কৌণিক বেগ বাড়ছে, তো ওমেগার অভিমুখ, কৌণিক বেগ এটা ওমেগা, বেগ যদি বাড়ে ওমেগার অভিমুখ যেদিকে, ত্বরণের কৌণিক ত্বরণের অভিমুখ সেই দিকে। অর্থাৎ এই যে রাইট হ্যান্ড থাম দিয়ে আমরা বিবেচনা করব। আর ওমেগা যদি কমে যায়, কৌণিক বেগ যদি কমে যায়, তাহলে উল্টা দিকে, যেদিকে হওয়া উচিত পারপেন্ডিকুলারলি অ্যাক্সিস বরাবর বিপরীত দিকে। এটা হচ্ছে কৌণিক বেগের পরিবর্তনে যে কৌণিক ত্বরণ তৈরি হয় তার অভিমুখ। এবার এখান থেকে আমরা এটাও চিন্তা করতে পারি যে আলফা ইজুকাল টু ডি ওমেগা বাই ডিটি যদি হয়, ওমেগার সাহায্যে ওমেগাকে ডিফারেন্সিয়েট করে আলফা পাই। এবার আলফাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ওমেগা পাবো। এখান থেকে ওমেগা ডি ওমেগা ইন্টিগ্রেশন ইজুকাল টু আলফা ডিটি ইন্টিগ্রেশন, বা ওমেগা ইজুকাল টু ইন্টিগ্রেশন অফ আলফা ডিটি আমরা আলোচনা করেছি একটু আগে। এরিয়া আন্ডার দ্য কার্ভ আলফা এন টি ইজ ওমেগা, কৌণিক বেগ অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজুকাল টু আর আলফা। এ বৃত্তীয় গতিতে এ আরও 3 প্রকার আছে আলফা ছাড়াও। তো এখানে কোন এ? এখানে এ বলতে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন ইজুকাল টু আর ইন্টু আলফা। কীভাবে? ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কার জন্য হয়? মানের জন্য। ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কার জন্য হয়? মানের জন্য। তাই এটি ইজুকাল টু ভি মড বাই ডিটি। এবার ভি মড বলতে স্পিড, ভি ইজুকাল টু আর ইন্টু ওমেগা, স্কেলারে স্কেলার
তো স্কেলারে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, তো ভি এর জায়গায় যেহেতু এটা স্কেলার মান নিচ্ছে শুধু ম্যাগনিটিউড, তাহলে এটা ডি আর ওমেগা বাই ডিটি। আরটা ফিক্সড একটা নির্দিষ্ট বৃত্তের জন্য, তাহলে আর বাইরে চলে আসলো, ডি ওমেগা বাই ডিটি ইজ ইকুয়াল টু আর ইন্টু আলফা, ডি ওমেগা বাই ডিটি মানে আলফা। আজকের জন্য লাস্ট আলোচনা অপকেন্দ্র বল বা ওলেক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স অর সিউডো ফোর্স। আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র জানি। যে নির্দেশতন্ত্রে ত্বরণ থাকে, যে নির্দেশতন্ত্রে ত্বরণ থাকে, ত্বরণ নিয়ে গতিশীল যদি হয় অবজারভার পর্যবেক্ষক, যদি ত্বরণ নিয়ে গতিশীল হয়, সেই নির্দেশতন্ত্রকে বলা হয় নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর যে নির্দেশতন্ত্র সমগতিতে চলে বা স্থির, সেই নির্দেশতন্ত্রকে বলা হয় ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো বৃত্তপথে পরিভ্রমণ করলে ত্বরণ থাকবেই, মিনিমাম সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। সমবৃত্তীয় গতিতে টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন থাকবে না। আর যদি মান এবং দিক পরিবর্তন হয় তাহলে সেন্ট্রিপেটাল তো অবশ্যই থাকবে। বৃত্তীয় গতি মানে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপেটাল ফোর্স মাস্ট প্রেজেন্ট থাকবে। টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। মান পরিবর্তন হলে থাকবে, না হলে থাকবে না। তো সেই ত্বরণ যেহেতু থাকছে বৃত্তীয় গতিতে, তাই বৃত্তীয় গতি সম্পন্ন করছে যে বস্তু, সেই বস্তুর উপরে যদি অবজারভার থাকে, অর্থাৎ বৃত্তপথে ঘুরছে কোনো চেয়ার, কোনো বাক্স, নাগরদোলার কোনো কিছু বৃত্তীয় গতিতে ঘুরছে, বা আমি একটা চেয়ারে বসে আছি, চেয়ারটা বৃত্তাকারে ঘুরছে। তো চেয়ারটা বৃত্তাকারে ঘুরছে মানে চেয়ারটার সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন রয়েছে, অভিকেন্দ্র ত্বরণ আছে। আমি সেখানে বসে গেলাম অবজারভার, তো আমিও সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের অন্তর্গত হয়ে গেলাম। আমি নন ইনার্সিয়াল ফ্রেমে বসে আছি। তাহলে আমি তখন একটা অভিকেন্দ্র বল যেদিকে, রেডিয়াস বরাবর কেন্দ্রের দিকে, তার সমান এবং বিপরীতমুখী একটা বল আমি অনুভব করব শুধুমাত্র তখন যখন আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আছি। যখন আমি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকব, যখন আমি ত্বরণ নিয়ে গতিশীল হব, তখনই আমি সেন্ট্রিপেটাল ফোর্সের বিপরীতে একটি ফোর্স অনুভব করব, যেটা ইনার্সিয়াল ফ্রেম থেকে বোঝা যাবে না। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ত্বরিত নির্দেশতন্ত্র, ত্বরণ সহজ নির্দেশতন্ত্র রয়েছে, সেখানে যদি অবজারভার থাকে, সেখানে যদি আমি থাকি, আমিও ত্বরণ সহ গতিশীল, বৃত্তপথে আমিও ঘুরছি, তাহলে আমি একটা ফোর্স, একটা ওলিক বল, একটা সিউডো ফোর্স আমি অনুভব করব। কোন দিকে? সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বলের বিপরীত দিকে সমান পরিমাণের বল, কিন্তু সেন্ট্রিপেটালের বিপরীত দিকে। সেই বলকে বলা হচ্ছে সিউডো ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল বা ওলিক বল। তো বিভিন্ন রকম গাণিতিক সমস্যাগুলি এই অপকেন্দ্র বলের হিসাব নিয়ে বা ওলিক বল সেন্ট্রিফিউগাল ফোর্সের বিচারে সহজ হয়ে যায়। কঠিন অঙ্কগুলিও সহজ হয়ে যাবে যদি অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সকে আমরা বিবেচনা করি, সিউডো ফোর্সকে। এটা আর কিছুই না, সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল ফোর্স আর কিছুই না। সেন্ট্রিপেটাল যে ছিল তার সমান কিন্তু মানে বিপরীত। এটা কত ছিল? mv স্কোয়ার বাই আর মাইনাস m ওমেগা স্কোয়ার আর, এটাই হচ্ছে এফ সেন্ট্রিফিউগাল। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।